নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি বাড়িতে রয়েছ, ভালো রয়েছ এবং অভিভাবকের সুনিবিড় পরিচর্যায় তোমরা তোমাদের অধ্যয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছ। ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমি মোহাম্মদ নিজাম আকন্দ, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় থেকে সর্বশেষ পার্ট 6 মুভমেন্ট, এরপর 1970 সালের নির্বাচন আলোচনা করে এই অধ্যায়টি সমাপ্ত ঘোষণা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই দেখে নিই আজকে কোন কোন বিষয়গুলো আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা গণ আন্দোলনের সূচনা কিভাবে হয়েছিল সেটা বুঝতে পারবে, ছাত্র আন্দোলনের যে কারণগুলো সেটাও ব্যাখ্যা করতে পারবে এবং 6 দফা দাবির উত্থাপনের কারণ, এর ফলাফল সম্পর্কে জানতে পারবে। এর পাশাপাশি 1970 সালের নির্বাচনে পূর্ব বাংলার জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নির্বাচনে জয়লাভ এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আমরা আমাদের এই বিষয়গুলো সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করি। সরকারকে বরখাস্ত করে পূর্ব বাংলায় গভর্নরের শাসন কায়েম করা হয়। এর পরের কয়েক বছর কেন্দ্রের পছন্দের দুর্বল সরকার দিয়ে পূর্ব বাংলা শাসন করার এক পর্যায়ে 1958 সেপ্টেম্বরে ফিল্ড মার্শাল আইয়ুব খান পাকিস্তানে সামরিক শাসন জারি করেন। তিনি সংবিধান পরিবর্তন, মৌলিক গণতন্ত্র চালু সহ নানা প্রক্রিয়ায় ক্ষমতা পাকাপোক্ত করার ষড়যন্ত্র অব্যাহত রাখেন। তার শাসনামলে পূর্ব পাকিস্তানে দমন পীড়ন চরম পর্যায়ে পৌঁছায়। বিশেষ করে 1965 পাক ভারত যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানি শাসকদের দৃষ্টিভঙ্গি নগ্নভাবে প্রকাশ হয়ে পড়ে। পাকিস্তানের রাজস্ব আদায়ের সিংহভাগ পূর্ব পাকিস্তান থেকে গেলেও ওই যুদ্ধের সময় এ অংশে কোনো প্রতিরক্ষারই ব্যবস্থা করেননি তারা। এর ফলে পূর্ব পাকিস্তানিদের মনে এ ধারণা জন্মায় যে পশ্চিমারা আর বাংলার কোনো প্রয়োজনীয়তা বোধ করছেন না। এরকম পরিস্থিতিতে 1966 23 মার্চ আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান আমাদের বাঁচার দাবি শিরোনামে 6 দফা দাবি উত্থাপন করেন। এতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, রাজস্ব ও মুদ্রা ব্যবস্থায় পাকিস্তানের দুই অংশের মধ্যে সাম্য তৈরির মাধ্যমে একটি কার্যকর ফেডারেল স্টেট গড়ে তোলার প্রস্তাব করা হয়। পাশাপাশি পূর্ব বাংলার জন্য একটি স্বতন্ত্র আধা সামরিক বাহিনী গঠনেরও কথা বলা হয়। এর পরপরই পাকিস্তান রাষ্ট্রের অত্যাচারের খড়গ নেমে আসে শেখ মুজিব সহ 6 দফা প্রস্তাবকারীদের উপর। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাদের সবাইকে আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলে ঢোকানো হয়। পূর্ব বাংলার রাজনৈতিক বিচ্ছিন্নতার আগুনে যেন ঘি ঢেলে দেওয়া হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ একটি ভিডিও ক্লিপসের মাধ্যমে আমাদের 1947 সাল থেকে 1971 সালে পাকিস্তান সরকার পূর্ব বাংলার জনগণের উপর যে অন্যায় অত্যাচার করেছে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম। আমরা মূলত এর পূর্বের ক্লাসে যুক্ত ফ্রন্ট সরকারের বিজয়, এর ফলাফল সম্পর্কে কথা বলেছিলাম এবং এর পরবর্তীতে 1956 সালে যখন আইয়ুব খান, অর্থাৎ 1956 সালে যখন পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়, সেখানে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1958 সালে গিয়ে আইয়ুব খান প্রথম মার্শাল ল জারি করেন এবং সামরিক আইন শুরু হয়। এই আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্ররা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনগুলো গড়ে তোলার অন্যতম কারণ হলো শিক্ষার ক্ষেত্রে পাকিস্তানের দুই অংশের মধ্যে বৈষম্য। পূর্ব পাকিস্তানের শিক্ষার জন্য কম অর্থ বরাদ্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল কম, অর্থাৎ সাংবিধানিকভাবেই পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব বাংলার শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করার পায়তারা করছিলেন। এছাড়াও 1958 সাল থেকে 1962 সাল পর্যন্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল এবং অনেক রাজনৈতিক নেতাকে বন্দী করা হয়েছিল। পাশাপাশি 1962 সালের সংবিধানে শরীফ কমিশন, অর্থাৎ 1962 সালের সংবিধানে আওতাধীন যে শরীফ কমিশন শিক্ষা নীতি প্রণয়ন করেন, সেইখানে অভিন্ন বর্ণমালা চালু করা হয়। পাশাপাশি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা যেটা ছিল সেটা বাতিল করা হয়। উচ্চশিক্ষা লাভের সুযোগ কমে যায়, অর্থাৎ পূর্ব বাংলার মানুষের উচ্চশিক্ষা লাভের সুযোগ কমে যায়। অর্থাৎ 1962 সালে আইয়ুব খান একটি সংবিধান ও শিক্ষানীতি ঘোষণা করলে শিক্ষার্থীরা উক্ত সংবিধান ও শিক্ষানীতির বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তোলে এবং শেষ পর্যন্ত সরকার শরীফ কমিশন বাতিল করতে বাধ্য হয়। শুধু তাই না,
1962 সালে যে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল, এই শিক্ষানীতি প্রণয়ন ছিল উদ্দেশ্যমূলক, অর্থাৎ একই রাষ্ট্র অথচ দুইটা প্রদেশে দুই রকমের নীতি বাস্তবায়ন করার পায়তারা করছিল পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী। এক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যাবতীয় সুযোগ সুবিধা পশ্চিম পাকিস্তানের জন্য রেখে পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, মেধাকে নষ্ট করার জন্য তারা সব ধরনের ব্যবস্থা এই শরীফ কমিশনের মাধ্যমে করেছিল। তথাপি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পাকিস্তান শাসক গোষ্ঠী এই 62 সালের শিক্ষা শরীফ কমিশন বাতিল করতে বাধ্য হয়। মূলত এর পরবর্তীতে আমরা যদি দেখি 1947 সাল থেকে শুরু করে 1966 সাল পর্যন্ত বা তার পরবর্তী সময় পর্যন্ত পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে মূলত আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে। তার বৈষম্যের একটি ছক এখানে উল্লেখ করা হয়েছে। যেমন সেনা কর্মকর্তা পশ্চিম পাকিস্তান থেকে নিয়োগ হতো 95%, পূর্ব পাকিস্তান 5%, সাধারণ সৈনিক 96% এবং 4%, নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা 81% এবং 19%, নৌবাহিনীর অন্যান্য পদ 91% পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান 9%। শুধু তাই না, অর্থনৈতিক ক্ষেত্রে এই চিত্র ছিল আরও ভয়াবহ বৈষম্য। 1955 সাল থেকে 1960 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তান তার উন্নয়নের জন্য পায় হচ্ছে 500 কোটি টাকা, পূর্ব পাকিস্তান পায় মাত্র 113 কোটি টাকা। 1960 সাল থেকে 1965 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তান পায় 22,230 মিলিয়ন টাকা আর পূর্ব পাকিস্তান পায় 6,480 মিলিয়ন টাকা। অথচ পাকিস্তানের বৈদেশিক বাণিজ্যের প্রায় 80% আসতে হচ্ছে পূর্ব পাকিস্তান থেকে, কিন্তু উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পেত মাত্র 20%। সুপ্রিয় শিক্ষার্থী, এই সকল বৈষম্যের কারণে এবং পশ্চিম পাকিস্তানের অন্যায় অত্যাচারের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালের 5 ফেব্রুয়ারি মাসে লাহোরে শেখ মুজিবুর রহমান এই 6 দফা দাবি উত্থাপন করেন। শেখ মুজিব পূর্ব পাকিস্তানের বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য এই দাবি করেন। এটি ছিল একটি মূলত স্বায়ত্তশাসনের দাবি। পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব থাকবে পূর্ব পাকিস্তানের হাতে, অর্থাৎ আমাদের মূল দাবিটা ছিল স্বায়ত্তশাসন, অর্থাৎ পূর্ব পাকিস্তানের লোকজনের মাধ্যমেই নির্বাচিত প্রতিনিধিরা পূর্ব পাকিস্তানকে শাসন করবে। এর পরবর্তীতে যে বিষয়টা আসে, অন্যতম আরেকটি প্রথম লাহোর প্রস্তাবের 6 দফা দাবির প্রথম দাবি ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছিল। লাহোর প্রস্তাব অনুযায়ী সরকার থাকবে সংসদীয় পদ্ধতির, সংসদ গঠিত হবে প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটে, এই প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। এটা ছিল প্রথম দাবি। এর পরবর্তীতে দাবি ছিল দেশ শাসনের ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তানের নেতাদের হাতে, কেন্দ্রীয় সরকার শুধু দেশ রক্ষা ও বৈদেশিক নীতি নির্ধারণের দায়িত্ব থাকবে। পাশাপাশি তৃতীয় নাম্বার যে দাবিটি ছিল সেটা হচ্ছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য 2টি অভিন্ন মুদ্রা থাকবে, তবে 2 অংশেই সহজে ব্যবহার করা যাবে। প্রয়োজনে রাষ্ট্রীয় ব্যয় নির্বাহের জন্য পশ্চিম পাকিস্তান প্রত্যেক প্রদেশ থেকে সমান হারে এই অর্থ পাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর দাবি, এখানে আঞ্চলিক সরকার এবং কেন্দ্রীয় সরকারের কথা বলা হয়েছে, অর্থাৎ প্রতি অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের হিসাব আলাদা আলাদা রাখতে হবে। আঞ্চলিক সরকারই বিদেশের সাথে বাণিজ্য চুক্তি ও আমদানি করতে পারবে, অর্থাৎ আমদানি এবং রপ্তানি করার ক্ষমতা বা চুক্তি করার ক্ষমতা প্রত্যেক আঞ্চলিক সরকারের হাতে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দাবিটি হচ্ছে পূর্ব পাকিস্তানের জন্য আধা সামরিক বাহিনী গঠন করতে হবে। আমরা জানি 1965 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয়, এ সময় পাকিস্তানের সকল সৈন্য বা বাহিনীর লোকজনকে পশ্চিম পাকিস্তানের বর্ডারে ভারত থেকে রক্ষার জন্য মোতায়েন করা হয়। এক্ষেত্রে আমরা পাকিস্তানের অংশ হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তানকে রক্ষা করার জন্য এই অঞ্চলে কোনো বাহিনী নিয়োজিত ছিল না, আর এজন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের জন্য আধা সামরিক বাহিনী গঠন করার দাবি উত্থাপন করেন।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্ব পাকিস্তান অঞ্চলটি স্বাধীন হওয়ার ভয়ে আইয়ুব খান আশঙ্কা করেছিলেন পূর্ব পাকিস্তান স্বাধীন হলে তাদের বৈদেশিক মুদ্রা কমে যাবে, কারণ পূর্ব পাকিস্তানে পাট বিক্রির টাকা ছিল পাকিস্তানের বৈদেশিক মুদ্রার বড় আয়। এই টাকা পূর্ব পাকিস্তানের উন্নতিতে ব্যয় না করে পশ্চিম পাকিস্তানের সামরিক ও বেসামরিক ক্ষেত্রে ব্যয় করার পূর্ব পাকিস্তানিরা ক্ষুব্ধ হয়েছিল। বড় বড় চাকুরিতে বাঙালিকে কম সুযোগ দেওয়ার কারণে বাঙালিরা আন্দোলন জোরদার করে। উল্লিখিত সমস্যার কারণে আবার ষড়যন্ত্র শুরু হয় এবং শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা শুরু হয়, কিন্তু বিপুল জনসমর্থনে নেতৃবৃন্দের দৃঢ়তার ফলে আন্দোলন দমাতে আইয়ুব খান ব্যর্থ হয় এবং এই মামলাটি অর্থাৎ 1966 সালে 6 দফা দাবির আন্দোলনকে নস্যাৎ করার জন্য পাকিস্তান সরকার একটি অভিনব কায়দায় এই আন্দোলনকে দমন করার জন্য মামলা করে। এই মামলাটির নাম হচ্ছে আগরতলা মামলা। মামলার প্রকৃত নাম হচ্ছে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। এই মামলার উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সহ 35 জনকে দেশের শত্রু হিসেবে প্রমাণ করে চরম শাস্তি দিয়ে বাঙালির 6 দফা ও স্বাধিকার আন্দোলনকে নস্যাৎ করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযোগটা ছিল, পশ্চিম পাকিস্তানরা যে অভিযোগ করেছিল সেটা হলো অভিযুক্তরা ভারতীয় অর্থ ও অস্ত্রের সাহায্যে সশস্ত্র সংঘর্ষ ঘটিয়ে কেন্দ্র থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চেয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্যাপক আন্দোলনের মুখে যদিও এই মামলাটি প্রত্যাহার করা হয়, তথাপি এই আগরতলা ষড়যন্ত্র মামলা প্রথম দায়ের করা হয়েছিল 3রা জানুয়ারি 1968 সালে। ছাত্র আন্দোলনের মুখে পাকিস্তান সরকার 22শে ফেব্রুয়ারি 1969 সালে মামলাটি প্রত্যাহার করা হয়। এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 6 দফার পাশাপাশি নতুন 11 দফা আন্দোলন নিয়ে মাঠে নামে। শুরু হয় ব্যাপক আন্দোলন। 11 দফা কর্মসূচিতে প্রাপ্তবয়স্কদের ভোটের প্রত্যক্ষ নির্বাচন ও সংসদীয় ব্যবস্থা প্রবর্তন, পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন, অর্থাৎ 6 দফা আন্দোলনকে সম্পৃক্ত করে আরও 11 দফা সামনে নিয়ে পূর্ব বাংলার সকল শ্রেণীর মানুষ আন্দোলন শুরু করেন, যার ফলে 1969 সালের গণ অভ্যুত্থান সংগঠিত হয় বা গণ আন্দোলন সংগঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই আন্দোলনে ভীত হয়ে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী নির্বাচন দিতে বাধ্য হয়, যেটা 1970 সালের সাধারণ নির্বাচন নামে পরিচিত। ইয়াহিয়া খান কেন নির্বাচন দিয়েছিলেন? মূলত বাঙালিদের শান্ত করার লক্ষ্যে ইয়াহিয়া খান 1970 সালে নির্বাচন দিতে অঙ্গীকার করেন। 1970 সালে পাকিস্তান সংসদ ছিল কতটি, জাতীয় পরিষদ কতটি অংশ নিয়ে গঠিত এবং এর সদস্য সংখ্যা কতগুলো ছিল, আমরা এই বিষয়ে এখন আলোচনা করব। মোট আসন ছিল 300। তোমরা পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান স্ক্রিনে দেখতে পাচ্ছ। পূর্ব পাকিস্তানটি মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। 1970 সালের নির্বাচন ছিল পাকিস্তানের 2 অংশের শেষ নির্বাচন। এর ফলে স্বাধীন বাংলাদেশের পথ প্রশস্ত হয়। সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তান 162টি আসন লাভ করে, অর্থাৎ আওয়ামী লীগ 162টি আসন লাভ করে। অপরপক্ষে পশ্চিম পাকিস্তান মাত্র 138টি আসন লাভ করে। জনসংখ্যার ভিত্তিতে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 162 আর পশ্চিম পাকিস্তানের জন্য ছিল 138টি। এর মধ্যে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের 300 এবং পশ্চিম পাকিস্তানের 4টি প্রাদেশিক পরিষদের জন্য ছিল 300টি আসন। 7ই ডিসেম্বর ছিল জাতীয় পরিষদ নির্বাচন এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন ছিল 17ই ডিসেম্বর। অর্থাৎ 1970 সালে 7ই ডিসেম্বরে জাতীয় পরিষদ এবং 17ই ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু আমরা জানি যে এই নির্বাচনে
প্রাদেশিক পরিষদের নির্বাচন পিছিয়ে দেওয়া হয় কারণ এখানে একটি প্রাকৃতিক দুর্যোগ ঘটে। 1970 সালের নির্বাচনে মোট 24টি দল অংশগ্রহণ করে। জাতীয় পরিষদে মোট 24টি আসন, 24টি দল অংশগ্রহণ করে। আওয়ামী লীগ, পাকিস্তান পিপলস পার্টি, পিডিপি, জামায়াতে ইসলাম, নেজামে ইসলাম, ইসলামী গণতন্ত্রী দল, ন্যাপ এগুলো ছিল এই 24টি দলের মধ্যে উল্লেখযোগ্য দল যেগুলোর জনসমর্থন ছিল। আর এর মধ্যে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ফলাফল: মোট আসন সংখ্যা ছিল 313। আওয়ামী লীগ লাভ করে 167টির মধ্যে 160টি এবং পাকিস্তান পিপলস পার্টি লাভ করে 138টি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ ছিল আমাদের নির্বাচনের ফলাফল। 1970 সালে প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ 310টি আসনের মধ্যে 298টি পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দ্বিতীয় অবস্থানে থেকে যায় পিপলস পার্টি। মোট আসন সংখ্যা 300, পূর্ব পাকিস্তান 300, আওয়ামী লীগ 300-র মধ্যে পশ্চিম পাকিস্তানে কোনো আসন পায়নি, পূর্ব পাকিস্তানে 298 আর পাকিস্তান পিপলস পার্টি 144 এবং পূর্ব পাকিস্তানে কোনো আসন লাভ করেনি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের নির্বাচনের ফলাফল। 1970 সালের নির্বাচনে বাঙালি জাতি ভাষা, সাহিত্য, সংস্কৃতি স্বীকৃতি লাভ করে। নিশ্চিত হওয়া যায় বাঙালি একটি আলাদা জাতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের এই আলোচনা থেকে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান কিভাবে স্বাধীনতার পথে অগ্রসর হয়েছে সে বিষয়গুলো জানলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই পাঠ্য বই থেকে আরও বিস্তারিতভাবে বিষয়গুলো জেনে নেবে। এবার তোমাদের বাড়ির কাজ। 6 দফা কর্মসূচির মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল। তোমার মতামত ব্যক্ত করো। অবশ্যই তোমরা বিষয়টি খাতায় লিখে ভাইবারে পাঠিয়ে দেবে। অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য তোমাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ।